সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান নওশাদ। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের যে দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক, এটার যে মূল বিষয়গুলো আমরা আজকে জানবো সেটা হলো সংজ্ঞা, কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা, আওতা, কার্যাবলী, সরকারের ব্যাংকার হিসেবে যে কাজ করে সেটার ব্যাপারে জানতে পারবো। তারপর তালিকাভুক্ত ব্যাংকের তদারকি যে কেন্দ্রীয় ব্যাংকটা করে থাকে সেটার ব্যাপারে আমরা জানতে পারবো। তারপর কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণ নিয়ন্ত্রণ, কীভাবে কেন্দ্রীয় ব্যাংক দ্বারা ঋণ নিয়ন্ত্রণ হয়ে থাকে সেটা আমরা জানতে পারবো। তারপর নিকাশ ঘর হিসেবে যে কাজ করে এটার কার্যাবলী, পদ্ধতি এবং গুরুত্ব আমরা জানতে পারবো। তো শুরু করা যাক কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিয়ে। তো আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি, অনেক কিছু লেখা আছে। যে দেখতে পাচ্ছি যে ব্যাংক এমন একটি কেন্দ্রীয় ব্যাংক এমন একটি ব্যাংকিং প্রতিষ্ঠান যা জাতীয় ঋণ কাঠামো এর স্থায়িত্ব রক্ষা করে এবং জাতীয় অর্থনৈতিক স্বার্থ বৃদ্ধি করে। আচ্ছা, তো মেইনলি যেটা আমরা ইজিলি বুঝতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের মেইন ব্যাংক। মেইন ব্যাংক বলতে বোঝায় যে সকল ব্যাংকের জননী বা সকল ব্যাংকের ব্যাংকার। তো একটা দেশে যে সকল ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড আছে সেটা কি কেন্দ্রীয় ব্যাংকের হাত ধরে হয়ে থাকে। আচ্ছা, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেশের প্রধান ব্যাংকই হলো কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, তার আমরা বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক দেশের সরকারের নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি দেশের আর্থিক ব্যাংকিং কাঠামোর শীর্ষ অবস্থান করে এবং নেতৃত্ব প্রদান করে। মানে আমার আর্থিক যে অবকাঠামো আছে, যে আমার দেশের যে এখন কী অবস্থা, ব্যাংকের যে কী অবস্থা, আমার যে সকল ধরনের ব্যাংকের যে অর্থনৈতিক অবস্থা সেটা কি তদারকি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তারপর এটি সকল ব্যাংকের মুরব্বি। আচ্ছা, আমরা দেশগ্রামে বা এখনও জেনে থাকি যে যারা বয়স্ক বা আমাদের সকলের যে বড় শ্রদ্ধেয়, তাদেরকে আমরা মুরব্বি ডেকে থাকি। তো সকল ব্যাংকের মুরব্বি অথবা অভিভাবক হিসাবে কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, তো দেশের অর্থ, মুদ্রা, ঋণ এবং ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রক। তো আমরা একটু আগে জেনেছিলাম যে কোন ব্যাংক কীভাবে চলবে, কোনগুলো তফসিল যুক্ত ব্যাংক, কোনগুলো আমার তালিকাভুক্ত ব্যাংক, ওইগুলো কীভাবে চলবে সেটা কি আমার কেন্দ্রীয় ব্যাংক বলে দেয়। তারপর আরেকটা আছে দেশের নোট ও মুদ্রা প্রচলনের একক অধিকার সংরক্ষণ করে। তো আমরা যদি মনে রাখি, আমরা একটা জিনিস জেনেছিলাম যে মুদ্রার প্রচলন করে থাকে কি কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, তো আমরা যদি এই দায়িত্বটা আরও অনেকগুলো ব্যাংকে দিই, তো তারা কি তাদের মতন করে বিভিন্ন ডিজাইনের নোট ছাপাবে, তারা তাদের মতন করে ছাপাবে, কিন্তু না, এই দায়িত্বটা শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের। যে টাকা ছাপাতে পারবে কি শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক। তারপর দেশের অর্থনৈতিক ভারসাম্য, মূল্যের স্থিতিশীলতা বজায় রাখে কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, তো আমরা একটু দেখেছিলাম যে ঋণ নিয়ন্ত্রণ। মূলত ঋণ নিয়ন্ত্রণ বলতে আমরা কী বুঝি? ঋণ নিয়ন্ত্রণ বলতে বোঝায় যে আমি কি বেশি ঋণ দিয়ে দিব নাকি একদমই ঋণ দিব না। তো এটার মধ্যে একটা ভারসাম্য আনার জন্য বা অপটিমাম যে একটা অ্যামাউন্ট আমি ঋণটা দিব, এটা বলে দেয় কে? এটা বলে দেয় কেন্দ্রীয় ব্যাংক। তারপর মুনাফা অর্জনের উদ্দেশ্যে নয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণই এর মূল উদ্দেশ্য। তো আমরা জেনেছি যে সরকারের মেইন ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে? মানে একটা দেশের মেইন ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। তাদের উদ্দেশ্য কি মুনাফা অর্জন থাকবে? অবশ্যই না, তাদের উদ্দেশ্য থাকবে কি জনগণের সাহায্য করা। তাহলে পরিশেষে বলা যায় কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রধান সরকারি ব্যাংক। এটি দেশের প্রধান সরকারি ব্যাংক। এটি দেশের মুদ্রা, ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে, মুদ্রা বাজার স্থিতিশীল রাখার মাধ্যমে সরকারের অর্থনৈতিক নীতি বাস্তবায়ন করে থাকে। আচ্ছা, এই পরিস্থিতিতে যদি কেন্দ্রীয় ব্যাংক না থাকে তাহলে দেশের অনেক ধরনের সমস্যা হতে পারে অর্থনীতিকের ক্ষেত্রে। তো এটা যে একটা অবকাঠামো তৈরি হয়, একটা দেশের যে অর্থনৈতিক অবকাঠামো তৈরি হয়, এটা কেন্দ্রীয় ব্যাংকের হাত ধরে হয়। তারপর কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। আচ্ছা, তো আমরা একটু জেনেছিলাম যে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য হলো কি জনকল্যাণ। তো এই জনকল্যাণের মধ্যে কি পড়ে আমরা একটু দেখে আসি। প্রথম যেটা আছে সেটা হলো মুদ্রা প্রচলন। তো আমরা জানি যে মুদ্রা প্রচলন হলো কি কেন্দ্রীয় ব্যাংকের কাজ। তো মুদ্রা কীভাবে কত টাকা ছাপানো হবে, এটা কাজ হলো কেন্দ্রীয় ব্যাংকের। তারপর ঋণ নিয়ন্ত্রণ। তো যদি দেশের ঋণের পরিমাণ বেড়ে যায় বা দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংকগুলো বেশি হারে ঋণ দিচ্ছে, তো সেক্ষেত্রে কি আমার ঋণ নিয়ন্ত্রণ করবে কে? কেন্দ্রীয় ব্যাংক। তারপর আছে মূল্য স্তরের
স্থিতিশীলতা রক্ষা। তো মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করে কে? কেন্দ্রীয় ব্যাংক। তো আমার দেখা যায় অনেক ক্ষেত্রে যে ইনফ্লেশন যখন চলতেছে, যে এই ইনফ্লেশনটা কীভাবে আমি কাউন্ট করব, কীভাবে মেজার করব, এটার কাজ হলো কি কেন্দ্রীয় ব্যাংকের। তো কোনটার দাম কত হবে, আস্তে আস্তে কি টাকার যে আমার যে অ্যাকচুয়াল ভ্যালু আছে এই ভ্যালুটা নির্ধারণ করে দেয় কি কেন্দ্রীয় ব্যাংক। তারপর অর্থ গঠন ও পরিচালনা, তারপর আছে ব্যাংক ব্যবস্থার সুষ্ঠু নিয়ন্ত্রণ। তো ব্যাংক ব্যবস্থার সুষ্ঠু নিয়ন্ত্রণ বলতে বোঝায় যে কোন ব্যাংক কীভাবে চলবে, এটার যত ধরনের নীতি আছে সবগুলো কি কেন্দ্রীয় ব্যাংক দিয়ে দেয়। তারপর আছে সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। আমরা জানিছি যে সরকারের একমাত্র ব্যাংক হিসেবে কাজ করে কি, সরকারের মেইন ব্যাংক হিসেবে কাজ করে কি কেন্দ্রীয় ব্যাংক। তো সরকারের যত ধরনের কার্যকলাপ আছে অর্থনৈতিক, তা দেখা হলো কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, তারপর আছে ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করে, দায়িত্ব পালন করে, অথবা ব্যাংকের ব্যাংকার হিসেবে দায়িত্ব পালন করে। যতগুলো ব্যাংক আছে বাংলাদেশে, যতগুলো ব্যাংক আছে বা বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সবগুলো কি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, সবগুলো কি বাংলাদেশ ব্যাংক দেখাশোনা করে। তো এই ধরনের কাজগুলোকে বলা হয় কি, যারা তফসিলযুক্ত ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক। তো সেই সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে কি বাংলাদেশ ব্যাংক। আমরা তালিকাযুক্ত ব্যাংকের বা তালিকাভুক্ত যে ব্যাংকগুলো আছে সেগুলো আমরা একটু পরেই জানতে পারবো। তারপর নিকাশ ঘরের দায়িত্ব পালন করা। আচ্ছা, নিকাশ ঘরও আমরা এবার জানতে পারবো। নিকাশ ঘরের দায়িত্ব পালন করে থাকে কি কেন্দ্রীয় ব্যাংক। তো নিকাশ ঘর সম্পর্কে আমরা ডিটেলসে চ্যাপ্টারের শেষে আলোচনা করব। তারপর মূলধন গঠন ও অর্থনৈতিক উন্নয়ন। তো আমার যে বাজেট পাস করা হয় বা এক্ষেত্রে যে আমার যে মূলধন গঠন করা হয় বা যত ধরনের আমার অর্থনৈতিক উন্নয়ন কাজ আছে সেগুলো কি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে থেকে থাকে। আচ্ছা, তারপর মুদ্রার বিনিময় হার নির্ধারণ, যে কোন মুদ্রা কত হার হবে, মানে কত টাকা আমি ছাপাবো, যে এই মুদ্রার যে দাম কত, যে আমার মুদ্রার যে বিনিময় হার। দেখা যায় যে আমরা যে 10 টাকার সমমূল্যের একটা চিপস যদি কিনতে যাই, তো আমি 10 টাকার নোট দিয়ে কি ওই চিপসটা কিনবো, তাই না? তো আমার 1 টাকার নোট দিয়ে কি ওইটা কিনা যাবে না, ঠিক আছে? তো আমাদের কিন্তু আগে অনেক ধরনের পয়সা থাকতো, 25 পয়সা, 50 পয়সা, এগুলো কিন্তু এখন দেখা যায় না। কারণ কি, এগুলোর হার আস্তে আস্তে কমে যায়, এই জন্য এগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। তো এই জন্য কি মুদ্রার বিনিময় হার, এটা কি আস্তে আস্তে নির্ধারণ করা হয় যে কোন হারে মুদ্রার বিনিময়টা হবে, এটা কি কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দেয়। তারপর বৈদেশিক বাণিজ্যের বিকাশ। আচ্ছা, তো বৈদেশিক বাণিজ্যের বিকাশ বলতে বোঝায় যে আমার যে বৈদেশিক বাণিজ্য আছে সেটা কি আমার যে এটা যদি বিকাশ করতে যায় তাহলে অবশ্যই কি আমার কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা প্রয়োজন। তো কেন্দ্রীয় ব্যাংক যদি আমার একটা ব্যাংকের অনুমতি না দেয়, অনুমতিপত্র না দেয়, যে বলেন যে না থাক, তোমরা বিজনেস করতে পারবে না, তাহলে কি আমি বাণিজ্যিকভাবে বাইরের দেশের সাথে কি কোনো ধরনের ট্রেড করতে পারবো না। তো বিভিন্ন দেশ কিন্তু যখন আপনার ব্যাংকের সাথে কোনো ধরনের ট্রানজ্যাকশন করবে, তো অবশ্যই কি তারা যে কেন্দ্রীয় ব্যাংক তাদের থেকে অনুমতি নিয়েছেন নাকি সেটা দেখবে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে বৈদেশিক বাণিজ্যের বিকাশের ক্ষেত্রেও কি কেন্দ্রীয় ব্যাংকের হাত আছে। তারপর বহির্বিশ্বের সাথে যোগাযোগ, অনেকটা এটার সাথে রিলেটেড। সরকারকে উপদেশ প্রদান। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোথায় ইনভেস্ট করব, সরকারও কিন্তু ইনভেস্ট করে থাকে। সরকার অনেক সময় কি ট্রেজারি বিল, তারপর অনেক ধরনের শেয়ার থাকে যেগুলো কি বাজারে ছাড়ে। তো এই ধরনের যে এই সংক্রান্ত সকল ধরনের পদক্ষেপ কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরকারকে উপদেশ প্রদান করে। এই সকল ক্ষেত্রে কি কেন্দ্রীয় ব্যাংক সরকারকে উপদেশ প্রদান করে থাকে। আচ্ছা, তারপর দেখে আসি কি আছে। তারপর আছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। আচ্ছা, তো এখানে লেখা আছে যে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থ বাজারের সংগঠক, অভিভাবক, পরিচালক ও নিয়ন্ত্রক। তার মানে একাধারে কি কেন্দ্রীয় ব্যাংক সংগঠক হিসেবে কাজ করে, অভিভাবক হিসেবে কাজ করে, পরিচালক এবং নিয়ন্ত্রক হিসেবেও কাজ করে। কিসের? একটা দেশের অর্থ বাজারের, ঠিক আছে? তারপর কায়ের মর্যাদা, গুরুত্ব, কার্যাবলী প্রাকৃতিকভাবে আলাদা। আচ্ছা, তো এবার আমরা দেখব যে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য অর্জনের জন্য যে সকল কার্যাবলী সম্পাদন করা হয় তা আমরা এখন একটু আলোচনা করব। সেটা হলো নোট ইস্যু। আচ্ছা, এটাকে সাধারণ কার্যাবলীর মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। সেটা হলো নোট ইস্যু, তারপর মুদ্রার মান সংরক্ষণ,
স্বর্ণমান সংরক্ষণ, মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মুদ্রা নোট ইস্যু, তো অনেক নোট ইস্যু বলতে বোঝায় যে নোট ছাপানো, টাকা ছাপানো। তো আমার যদি 2010 সালে বাংলাদেশ সরকার বা কেন্দ্রীয় ব্যাংক 10 কোটি টাকা নোট ছাপায়, তো ওই টাকা কি আস্তে আস্তে কি ওইটা আস্তে আস্তে সকলের কাছে চলে যায়, টাকার পরিমাণ আরও প্রয়োজন হয়, তখন কি নোট ইস্যু করে কে? কেন্দ্রীয় ব্যাংক। এটা কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীর মধ্যে। তারপর যেটা আছে সেটা হলো মুদ্রার মান সংরক্ষণ। মুদ্রার আমি যদি বেশি বেশি টাকা ছাপাই তো দেখা যাবে কি আমার মুদ্রার মানটা কমে যাবে। তো আমরা জিম্বাবুর যে একটা ধারণা আমরা সকলেই জানি যে জিম্বাবুর ইনফ্লেশন রেট কিন্তু 100%-এর বেশি চলে গিয়েছিল। ঠিক আছে, তো এটার মূল কারণ ছিল জিম্বাবুর তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল, তো ওই লোকটা কী করছিল, তো উনি যখন প্রেসিডেন্ট হয় উনি বলছিল যে সাথে সাথে কি বলছিল যে টাকা ছাপাও, যত পারো টাকা ছাপাও। তো এইভাবে টাকা ছাপাতে ছাপাতে টাকার মানটা কিন্তু কমে যায়। তো এই জন্য মুদ্রার মান সংরক্ষণ করার জন্য আমার কতটুকু টাকা ছাপানো দরকার সেটা কি কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে থাকে। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হলো স্বর্ণ মান সংরক্ষণ। তো স্বর্ণের যে বা গোল্ডের যে একটা মান আছে সেটা সংরক্ষণ করে কি কেন্দ্রীয় ব্যাংক। তারপর যেটা আছে সেটা হলো মুদ্রা বাজারের পরিচালনা ও নিয়ন্ত্রণ। তো আমার যে মুদ্রা বাজার সেটা পরিচালনা করবে কি? এটা পরিচালনা করবে কেন্দ্রীয় ব্যাংক, এবং নিয়ন্ত্রণও কি কেন্দ্রীয় ব্যাংক করবে। তারপর ঋণ নিয়ন্ত্রণ, আমরা একটু আগে শুনেছিলাম যে ঋণ নিয়ন্ত্রণটা কী বোঝায়। ঋণ নিয়ন্ত্রণ বলতে বুঝি যে যখন দেশের দেখা যাবে যে কমার্শিয়াল যে ব্যাংকগুলো আছে, বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে, সেগুলো অধিক হারে বা অধিক সুদে মানুষের কাছে ঋণ দিচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সাধারণ যে জনগণ তাদের সমস্যা হচ্ছে। তো তখন কেন্দ্রীয় ব্যাংক যেটা করবে যে ঋণের মানটা ঠিক রেখে সুদের হার কমিয়ে বা বাড়িয়ে এটার মধ্যে একটা সামঞ্জস্যতা আনবে, এভাবে সে ঋণ নিয়ন্ত্রণ করবে। তারপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ। বৈদেশিক মুদ্রা বলতে বোঝায় যখন আমরা রেমিটেন্স হিসাবে বিদেশ থেকে টাকা আসে আমাদের দেশে, তো সেটা কি ডলার আকারে আসে। তো এইগুলোকে আমরা রিজার্ভ রাখি। তো এই রিজার্ভ রাখার মাধ্যমে বৈশ্বিক দেশে বা বিশ্বের কাছে বোঝা যায় যে আসলে আমাদের সম্পদের পরিমাণ কত। তো সম্পদের পরিমাণটা বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের মাধ্যমে হয়। তো একটা জিনিস মনে রাখতে হবে, যে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ যত বেশি, তাদের দেউলিয়া হওয়ার সম্ভাবনা তত বেশি কম। তো রিসেন্টলি শ্রীলঙ্কা যে দেউলিয়া হয়ে যায়, তাদের অন্যতম কারণ ছিল কি, তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তেমন একটা ছিল না। এই জন্য শ্রীলঙ্কার দেশের অবস্থা খুবই বাজেভাবে, অর্থনৈতিক অবস্থা খুবই বাজেভাবে রূপ নেয়। তো বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, তো এটা দ্বারা বোঝায় যে আমি যদি বিদেশ থেকে ইললিগালি টাকা আনি, তো এটাও কি নিয়ন্ত্রণ করে থাকে কি কেন্দ্রীয় ব্যাংক। তো আমি যেন লিগালি আনলে দেখা যাবে যে আমার সরকার একটা ট্যাক্স পাবে, সরকার একটা রেমিটেন্স ফি পাবে। ঠিক আছে, তো এটা কি দেশের লাভ। কিন্তু অনেকেই কী করে যে এই টাকাটা দিতে চায় না, তারা অন্য ওয়েতে, তারা মানি লন্ডারিংয়ের মাধ্যমে কি বিদেশ থেকে টাকাটা আনে। তো এই নিয়ন্ত্রণটা করে থাকে কি কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, তারপর সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী। তো আমরা সাধারণ কার্যাবলী দেখেছিলাম যে আমার কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীগুলো কী কী। এবার আমরা দেখব যে সরকারের যে ব্যাংক হিসেবে কাজ করে। আমরা একটু আগে দেখেছিলাম যে সরকারের মেইন ব্যাংক হিসেবে কাজ করে কি কেন্দ্রীয় ব্যাংক। তো এখন যে আমরা দেখব সরকারের ব্যাংক হিসেবে যে কাজ করে সে কার্যাবলীগুলো কী কী। তো প্রথমে যেটা আছে সেটা হলো সরকারের তহবিল ও সম্পদ সংরক্ষণ করে থাকে, তারপর আর্থিক লেনদেন সম্পাদন করে থাকে, তারপর অর্থ গ্রহণ ও স্থানান্তর করে থাকে। আচ্ছা, সরকারের তহবিল ও সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমরা বুঝি যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে সরকারের যাবতীয় তহবিল সংরক্ষণ, তত্ত্বাবধান ও পরিচালনা করে থাকে। তারপর যেটা আছে সেটা হলো আর্থিক লেনদেন সম্পাদন। তো সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংক কি যত ধরনের আর্থিক লেনদেন আছে, কোনো দেশে যদি টাকা পাঠাতে হয়, কোনো দেশে থেকে আমরা যদি কিছু ইম্পোর্ট করতে যাই, এক্সপোর্ট করতে যাই, তো সেই ক্ষেত্রে কি টাকা পয়সার আদান প্রদানের ক্ষেত্রে কি সরকারের ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। তারপর যেটা আছে সেটা হলো অর্থ গ্রহণ ও স্থানান্তর। ওই একই অর্থটা আমি গ্রহণ করলাম অথবা স্থানান্তর করলাম। আমার দেশে যদি কোনো একটা প্রজেক্টে আমি হাত দিই, সরকার যদি কোনো একটা প্রজেক্টে হাত দেয়, তাহলে সেক্ষেত্রে কি টাকার প্রয়োজন, এই টাকাটা প্রদান করে থাকে কি কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। আচ্ছা, তো তারপর আছে ঋণ দান ও তত্ত্বাবধান।
তো সরকার কিন্তু অনেক সময় ঋণ দান করে থাকে, যেমন সরকারের প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদের ঋণ প্রদান করে থাকে। আচ্ছা, আমরা কয়েকদিন আগে দেখলাম যে পদ্মা সেতু হয়েছে, তো পদ্মা সেতু কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা নিজেরাই নিজেদের অর্থায়নে বা সরকার কি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে এই প্রকল্পটি সাজিয়েছে। আচ্ছা, তারপর সরকারের হিসাব সংগ্রহণ করে থাকে। তো সরকার কিন্তু অনেক ধরনের অনেক মন্ত্রণালয় বা বিভাগ থেকে থাকে, সেখানে কিন্তু আর্থিক অনেক লেনদেন হয়ে থাকে। এই লেনদেনগুলো সরকারের পক্ষ হয়ে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তারপর বাহক ও আর্থিক সংস্থার সাথে সম্পর্ক। সরকারের প্রতিনিধি হিসাবে কেন্দ্রীয় ব্যাংক বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক এবং আর্থিক সংস্থা যেমন বিশ্ব ব্যাংক, IMF, আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবো, ADB, IDB ইত্যাদির সাথে যোগাযোগ ও নিবিড় সম্পর্ক বজায় রাখে। তো আমরা বুঝতে পারতেছি যে আমি যদি অন্য একটা দেশের সাথে বা অন্য একটা দেশের সরকারের সাথে যদি আমি আলোচনা করতে চাই, আমি যদি কোনো ধরনের লেনদেন করতে চাই, আমি আলোচনা করলাম যে আপনার থেকে আমি কিছু টাকা নিব, আপনার থেকে কিছু আমি টাকা নিব, বা আপনি আমার থেকে কিছু টাকা পাবেন। এই ধরনের যখন আমার কোনো লেনদেন হয় অন্য কেন্দ্রীয় ব্যাংকের সাথে করতে হয়, যেমন আমি সুইডেনের ব্যাংকের সাথে করতে যাচ্ছি, বাংলাদেশ আর সুইডেনের মধ্যে একটা সম্পর্ক হতে যাচ্ছে, তো অর্থনৈতিক সম্পর্ক। তো এখানে যে আদান প্রদানটা হবে সেটা কি কেন্দ্রীয় ব্যাংক আর কেন্দ্রীয় ব্যাংকের সাথে হবে। তো ওই যে আমি সুইডেনের ব্যাংকের সাথে করতেছি, সেটা আমার কোন ব্যাংকের সাথে করব? সেটা আমি করব বাংলাদেশ ব্যাংকের সাথে। তো এই যে কেন্দ্রীয় ব্যাংক যে কাজ করে থাকতেছে সেটা হলো কি বাহক ও আর্থিক সংস্থার সাথে সম্পর্ক। আচ্ছা, তারপর সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী, ওইটাই 7 নম্বর যেটা আছে সেটা হলো বৈদেশিক মুদ্রা ও বিনিময় নিয়ন্ত্রণ। তো আমরা আগেই দেখেছি বৈদেশিক মুদ্রা এবং বিনিময় কীভাবে সরকারি কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। তারপর সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি। তো আমরা এটা জানি যে সরকারের উপদেষ্টা এবং প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। তারপর সরকারের আর্থিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। কেন্দ্রীয় ব্যাংক সরকারের আর্থিক নীতিমালা প্রণয়নের সকল প্রকার তথ্য ও উপাত্ত দিয়ে সহযোগিতা করে, তার সুষ্ঠু বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক সক্রিয় ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তো আমি ধরে নিলাম যে আমার সরকার একটি নীতিমালা প্রণয়ন করবে। তো নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সরকারের যে একটা প্রতিনিধি হিসেবে কাজ করবে, এই প্রতিনিধি হিসেবে কাকে ধরে নিব? তো এই প্রতিনিধি হিসেবে আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক, একটি দেশের যে কেন্দ্রীয় ব্যাংক, সে কি সরকারের প্রতিনিধি হিসাবে আর্থিক নীতিমালা প্রণয়ন করে থাকে। আচ্ছা, তো তারপর আছে অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসাবে কার্যাবলী। তো আমরা একটু আগে দেখলাম যে আমার সরকারের হিসাবে কি কাজ করে থাকে। এবার কাজটা হলো কি যে অন্যান্য যে ব্যাংকগুলো আছে, আদার্স যে ব্যাংকগুলো আছে, সেইগুলোর ব্যাংক হিসাবে কাজ করে থাকে। এই কার্যগুলো কী কী? ব্যাংক প্রতিষ্ঠা ও সম্প্রসারণ। তো কেন্দ্রীয় ব্যাংক কী করে থাকে? কোনো একটা ব্যাংকের প্রতিষ্ঠা বা সম্প্রসারণের ক্ষেত্রে কাজ করে থাকে। তারপর ব্যাংক তালিকাভুক্তকরণ। তো আমরা তালিকাভুক্তকরণ হিসেবে জেনেছি যে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যাংক তালিকাভুক্তকরণ। আচ্ছা, তো কিছু কিছু শর্ত দেওয়া থাকে যে এই শর্তগুলো যদি মেনে থাকে তাহলে ব্যাংকগুলো লিস্টেড বা তালিকাভুক্তি হয়ে থাকে। আচ্ছা, তো তালিকাভুক্ত ব্যাংক হিসেবে আমরা দেখেছি। তারপর ঋণের শেষ আশ্রয়স্থল। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে তালিকাভুক্ত ব্যাংকসমূহকে ঋণ প্রদান করে থাকে। প্রয়োজনে কি তালিকাভুক্ত ব্যাংকসমূহকে ঋণ প্রদান করে থাকে। বাণিজ্যিক ব্যাংকসমূহ যখন বিকল্প কোনো উৎস থেকে ঋণ পায় না, তখন কেন্দ্রীয় ব্যাংক ঋণ দিয়ে সাহায্য করে। আচ্ছা, এটা তার কি বোঝাচ্ছে? ধরুন আমার একটা ব্যাংক আমি চালাচ্ছি, তো এখন আমার আর্জেন্ট টাকা দরকার, বাট আমি সবগুলোকে ঋণ দিয়ে দিয়েছি, আমি আমানতকারীদের ঋণ দিয়ে দিয়েছি, কিন্তু আমার এখন কি আমার যদি কার্যকলাপগুলো চালাতে যাই তাহলে আমার 100 কোটি টাকার মতন দরকার। তো তখন আমি এই টাকা কই পাবো? যদি আমি এই টাকাগুলো না দিতে পারি তাহলে আমার ব্যবসার সুনাম কি ক্ষুণ্ণ হবে। তো সেই ক্ষেত্রে এই ব্যাংকগুলো কি করে থাকে? এই ব্যাংকগুলো শেষ আশ্রয়স্থল হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায়, যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে গিয়ে বলে যে আমাকে কিছু ঋণ দেন যেন আমি আমার কার্যকলাপগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি। তো তখন কি করে কেন্দ্রীয় ব্যাংক সেই ঋণটা দিয়ে থাকে। এই জন্য কী বলা হয়? ঋণের শেষ আশ্রয়স্থল হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। তারপর ঋণ তদারক। আচ্ছা, ঋণ তদারক বলতে বোঝায় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে
কী রূপে ঋণ মঞ্জুর করছে এবং তা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণ সহায়ক হবে কি না ইত্যাদি তদারকি করে। তার মানে বোঝা যায় বাণিজ্যিক ব্যাংকগুলো কী পরিমাণ ঋণ মঞ্জুর করছে বা কী পরিমাণ ঋণ দিচ্ছে বা কী পরিমাণ ঋণ নিচ্ছে, এটা কি আসলে কি যুক্তিসঙ্গত, এটা কি আমার ইনফ্লেশন রেট বাড়াবে, এটাকে আমার ক্ষতি করবে নাকি না এটাকে আমার জনকল্যাণের সহায়তা করবে। তো এই ধরনের তদারকি করে থাকে কি কেন্দ্রীয় ব্যাংক। তারপর আছে তহবিল সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক থেকে তাদের আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বাধ্যতামূলকভাবে রিজার্ভ বা তহবিল নিয়ে থাকে। তো এটা দ্বারা মেইনলি কী বোঝায়, যখন একটা ব্যাংক প্রতিষ্ঠা হবে, প্রতিষ্ঠার সময় ব্যাংককে কী করতে হয়, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বা নির্দিষ্ট একটা অর্থ কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসাবে দিতে হয়। তো এটাকে বলা হয় কি তহবিল সংরক্ষণ। আচ্ছা, ঋণ নিয়ন্ত্রণের জন্য এই হার প্রয়োজনে কি বাড়ানোও হতে পারে অথবা কমানোও হতে পারে। তারপর যেটা হচ্ছে নিকাশ ঘর হিসাবে কাজ করে। তো আমরা বলেছিলাম যে নিকাশ ঘর হিসাবে আমরা জেনে থাকবো। আচ্ছা, নিকাশ ঘর মেনলি কি, নিকাশ ঘর হিসাবে আমরা ছোটো থিম নিয়ে নিই। সেটা হলো আমাদের যে অনেক ধরনের আন্তঃব্যাংকিং লেনদেন হয়ে থাকে, যেমন সোনালী ব্যাংকের সাথে যদি ডাচ বাংলা ব্যাংকের একটা লেনদেন হয়ে থাকে, তো এগুলো কি দিন শেষে নিকাশ ঘরে যায়। এগুলো দিন শেষে কি তদারকি করতে হয় যে আসলে কার ব্যাংক থেকে কত টাকা যাচ্ছে, কার ব্যাংক থেকে কোন ব্যাংকে কত টাকা আসছে। তো এই সকল সব ঝামেলা মুক্ত করার জন্য যে ব্যাংক কাজ করে থাকে তাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক কি নিকাশ ঘর হিসেবে কাজ করে থাকে। তো বলতে পারবো যে নিকাশ ঘর ছাড়া আন্তঃব্যাংক লেনদেন সম্পূর্ণ কখনোই হয় না। তারপর হিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ, এটা কি কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটি কাজ। তারপর উপদেষ্টা ও প্রতিনিধিত্ব। তো আমরা তখন দেখেছিলাম যে সরকারের উপদেষ্টা হিসাবে বা প্রতিনিধিত্ব হিসাবে কাজ করে থাকে। তো সেইভাবেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকও সকল ব্যাংকের উপদেষ্টা অথবা প্রতিনিধিত্ব হিসাবে কাজ করে থাকে। যেমন উপদেশ প্রদান করে থাকে, পরামর্শ দিক নির্দেশনা, যে আপনি কোন ব্যাংকে কত টাকা ইনভেস্ট করতে পারবেন, যে আপনি কীভাবে চলবেন এখন, সেটা কি কেন্দ্রীয় ব্যাংক থেকে শুনে তারপর কি অন্য ব্যাংকগুলো মেনে চলে। তারপর যেটা আছে যে কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য, উন্নয়নমূলক কার্যাবলীর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য দেশের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা। কেন্দ্রীয় ব্যাংক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে। কেন্দ্রীয় ব্যাংকের উন্নয়নমূলক কাজগুলো নিচে বর্ণনা করা হলো। এক হলো ব্যাংকিং খাতের উন্নয়ন করা, উৎপাদন খাতের উন্নয়ন করা, বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন করা। তারপর আচ্ছা, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক আরও কিছু কার্যক্রম পরিচালনা করে থাকে, নিচে এগুলো বর্ণনা করা হলো। আচ্ছা, আমরা একটু দেখে নিই যে কার্যক্রমগুলো কী কী। প্রথম আছে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, সরবরাহ, গবেষণা, পরিচালনা, আর্থিক রিপোর্ট তৈরি ও প্রকাশ। আচ্ছা, তো তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ বলতে বোঝা যায় আমার বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা কেমন চলতেছে এটার তথ্য কি আমি সংরক্ষণ করব, তারপর বিভিন্ন ব্যাংকে সেটা সরবরাহ করব, যে এখন বর্তমান অবস্থা কেমন, আপনি কিভাবে চলবেন, আপনি কিভাবে ঋণ প্রদান করবেন, কিভাবে ঋণ নেবেন, সুদের হার কত থাকবে, সেগুলো কি জানায়। তারপর গবেষণা পরিচালনা, ওই যে আমি তথ্যগুলো নিলাম, এগুলো আমি গবেষণা করতেছি, আসলে মেইনলি আমার কী চলতেছে সেটা নিয়ে আমি গবেষণা করতেছি। তারপর আর্থিক রিপোর্ট তৈরি করা ও প্রকাশ, যে আমার গত বছর বা এই বছরে বা এই মাসে, গত মাসে কত টাকা লেনদেন হয়েছে, কী পরিমাণ লেনদেন হয়েছে, এটা হলো কেন্দ্রীয় ব্যাংক তৈরি করে এবং প্রকাশ করে থাকে। তো উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক দেশের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পাদন করে থাকে। আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ লাইন হলো কেন্দ্রীয় ব্যাংক অর্থ ও মুদ্রা বাজারের প্রাণ। আচ্ছা, তো কেন্দ্রীয় ব্যাংক নিয়ে যে কার্যাবলীগুলো ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি জাস্ট একটু ভালো মতো ক্লাসটা করো তাহলে তোমাদের আর নেক্সট টাইম সময় দিতে হচ্ছে না, তোমরা এখনই কি সবগুলো বুঝতে যাচ্ছ। তো কনসেপ্টটা যদি ক্লিয়ার রাখো তাহলে দেখা যাবে কি তোমাদের জন্য আরও বেনিফিশিয়াল হবে ব্যাপারটা। তারপর সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো এখানে আমি 3টা প্রশ্ন রেখেছি, তোমার কাছে 20 সেকেন্ড সময় আছে, তোমরা এটার মধ্যে কি অ্যান্সারটা দিবে। তো সময় শুরু হলো এখন।
আচ্ছা, তো সময় শেষ। আমরা 3টা যে প্রশ্ন দেখলাম, সেটা প্রথম ছিল যে ব্যাংক দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে তা কি বলে? কেন্দ্রীয় ব্যাংক। তারপর বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের মালিকানার প্রকৃতি কি? সেটা হলো সরকারি, কারণ সরকার কি সেই মালিকানার প্রকৃতি। তারপর যেটা আছে সেটা হলো কোন ব্যাংক নিকাশ ঘরে কাজ করে থাকে? অবশ্যই সেটা হলো কি কেন্দ্রীয় ব্যাংক। তো আমরা দেখতে পাচ্ছি সবগুলোরই উত্তরই কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তালিকাভুক্ত ব্যাংকে তফসিলি ব্যাংকও বলা হয়। ব্যাংকিং জগতে তালিকা বা তফসিল বলতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রস্তুত ও রক্ষিত একটি বিশেষ তালিকাকে বোঝায়। আচ্ছা, তো আমরা যে লাইনটা পড়লাম, এই লাইনটা আমরা কেন পড়লাম? আমরা পড়তেছি যেন আমরা তালিকাভুক্ত ব্যাংক বলতে আসলে কী বুঝি সেটা বোঝার জন্য। তো আমরা প্রথমে দেখতে পেলাম যে ব্যাংকিং জগতে তালিকাভুক্ত ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে, কেন্দ্রীয় ব্যাংকের কিছু শর্ত থাকে, শর্তগুলো যে মেনে কিছু ব্যাংক যে চলে তাদেরকে বলা হয় তালিকাভুক্ত ব্যাংক। এই তালিকার আন্ডারে যে সকল ব্যাংক থাকে সেগুলোকে বলা হয় কি তালিকাভুক্ত ব্যাংক। তো প্রথমে আচ্ছা, তো এইখানে আমরা লাইনটা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংকের এই তালিকা অন্যান্য ব্যাংকের নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াকে তালিকাভুক্তকরণ বলে। আচ্ছা, যখন কোনো ব্যাংক যদি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে বা তালিকাভুক্ত ব্যাংকের আন্ডারে যেতে চায় তাহলে কি তাকে কিছু শর্ত মেনটেন করতে হয় এবং তাদেরকে কি করতে হয়? আচ্ছা, তালিকাভুক্ত হওয়ার ফলে লাভটা কি? তালিকাভুক্ত হওয়ার ফলে বিভিন্ন ধরনের কি সুযোগ সুবিধা কেন্দ্রীয় ব্যাংক থেকে পাওয়া যায়। তো মেইনলি আমরা একটু আগে শুনলাম যে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে বিশেষ কতিপয় সুযোগ সুবিধা ভোগ করতে পারে, তবে বিনিময়ে এদেরকে কেন্দ্রীয় ব্যাংকের আদেশ নির্দেশ মেনে চলতে হয়। তার মানে কেন্দ্রীয় ব্যাংকের আদেশ নির্দেশ মেনে চলার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের যে বিশেষ সুবিধা পায় তাদেরকে বলা হয় কি তালিকাভুক্ত বা তফসিলভুক্ত ব্যাংক। আচ্ছা, আবার এটা বলা আছে যে কোনো ব্যাংক ইচ্ছা করলেও কিন্তু কি কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্তের আন্ডারে আসতে পারবে না, তাদেরকে কিছু শর্ত মেনে নিতে হবে। আচ্ছা, তো তালিকাভুক্ত ব্যাংকের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। আমরা একটু দেখে আসি যে এটার বৈশিষ্ট্যগুলো কী কী। প্রথমে আছে তালিকাভুক্ত ব্যাংকের নিজস্ব সত্তা বিশিষ্ট ব্যাংকিং প্রতিষ্ঠান হতে হবে। তারপর তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের একটি বিশেষ তালিকার অন্তর্ভুক্ত হতে হবে। তারপর তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের একটি তালিকাভুক্ত সদস্য হতে হবে। আচ্ছা, তো এইগুলোই আমরা একটু কি দেখে নিচ্ছি। তারপর যেটা আছে সেটা হলো কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হলেও তালিকাভুক্ত ব্যাংকের অভ্যন্তরীণ পরিচালনা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ মুক্ত থাকে। আচ্ছা, তো আপনারা যেহেতু বুঝতে পারতেছেন যে আসলে কেন্দ্রীয় ব্যাংক কিছু শর্ত দেয়, সেই শর্তগুলো মানলেই কি তালিকাভুক্তই হতে পারে। বাট তাদের যে নিজস্ব যে কাজগুলো আছে সেগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিজে করবে না, সেগুলো কি তাদের নিজস্বই করতে হবে। তারপর তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত থাকার জন্য কতিপয় শর্ত মেনে চলতে হয়। তো আমরা বারবার শুনতেছি যে কি কিছু শর্ত মেনে চলতে হয়, শর্তগুলো আমরা একটু পরে দেখব। তারপর কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হিসেবে তালিকাভুক্ত ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং সংক্রান্ত আদেশ নির্দেশ অনুসরণ করতে হয়। এই যে শর্তগুলোই কি আদেশ নির্দেশ হিসেবে পরিচালিত। তারপর আছে তালিকাভুক্ত হওয়ার কারণে তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে বিশেষ ধরনের কতিপয় সুযোগ সুবিধা ভোগ করে থাকবে, সেটা আমরা অলরেডি জেনেছি। তারপর তালিকাভুক্ত ব্যাংক দেশের অর্থবাজারের একটি সদস্য হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক স্বীকৃত। তার মানে বোঝাচ্ছে যে একটা ব্যাংক যখন পরিচালিত হবে, ব্যাংকটা কি আমার তালিকাভুক্ত নাকি না সেটা কি, আর যদি না হয় তাহলে কি সে যে আর্থিক বাজার সেখানে কি কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে না বা কারোর কাছে পরিচিত হবে না যে আসলে এটা কি তালিকাভুক্ত ব্যাংক, আমি কি এই ব্যাংকে লেনদেন করব কি করব না। যদি তালিকাভুক্ত না হয় তাহলে এই ব্যাংক থেকে কি মানুষ বুঝবে না যে আসলে এটা কি সরকার কর্তৃক কি আসলে এটা অনুমোদন পেয়েছে কিনা। যদি অনুমোদন না পায় তাহলে কিন্তু আমরা জানতে পারতাম না। তো এখন আমরা অনেক ধরনের ব্যাংক দেখছি, যে ডাচ বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক, আরও অনেক ধরনের ব্যাংক। তো এই ব্যাংকগুলোতে আমরা ট্রানজ্যাকশন করতেছি কেন? কারণ এগুলো হলো সরকারের তালিকাভুক্ত ব্যাংক। তো এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে দেশের অর্থবাজারের একটি সদস্য হিসেবে কি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক স্বীকৃত তখনই পাবে যখন কি সে তালিকাভুক্ত ব্যাংক হবে। তারপর একটি ব্যাংকে
আচ্ছা, যখন সে শর্তগুলোকে আমরা বলেছিলাম যে আমাদের শর্ত জানা উচিত যে কী কী শর্ত মানলে সে তালিকাভুক্ত হবে। তো শর্তগুলো একটু দেখে নিই আমরা। তো প্রথম আছে প্রচলিত আইন অনুসারে সংগঠিত হতে হবে। তারপর মূলধন সংরক্ষিত তহবিল যত পরিমাণ বলেছে, যত পরিমাণ সেট করা সেই পরিমাণ তহবিল বা মূলধন থাকতে হবে। তারপর কেন্দ্রীয় ব্যাংকে নগদ অর্থ সংরক্ষণ করতে হবে, যে আমার যে একটা নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হয়, ওই টাকাটা কি না দিলে সে তালিকাভুক্ত হতে পারবে না। তারপর তরল সম্পদ সংরক্ষণ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তালিকাভুক্ত হওয়ার জন্য প্রত্যেক ব্যাংকের সকল শর্ত পূরণ করতে হয়, তার মধ্যে তরল সম্পদ সংরক্ষণ অন্যতম। প্রত্যেক ব্যাংক যাতে গ্রাহকদের দাবি ও অন্যান্য প্রয়োজন খসড়াদি সহজেই নিপটাতে পারে সেগুলোকে বোঝায় তরল সম্পদ সংরক্ষণ। তো তরল সম্পদ সংরক্ষণ বলতে আমরা একটু ডিটেলসে জেনে নিলাম যে আমরা একটু আগেই পড়েছিলাম যে যদি টাকা চায়, তো টাকা যদি আমি সাথে সাথে নিতে না পারি, আমার তরল সম্পদের খুবই অভাব, তাহলে কি আমার ব্যাংকটা চলবে না। তো কেন্দ্রীয় ব্যাংক কী করে যে জেনে নেয় আসলে সে তরল সম্পদটা কত পরিমাণ সংরক্ষণ রেখেছে। তো সেইভাবে কি ওইগুলোর উপর বেস করে তাকে তালিকাভুক্তি করানো হয়। যদি দেখা যায় যে না, তার তরল সম্পদ ভালো মতো সংরক্ষণ করা নেই, তাহলে কি তাকে তালিকাভুক্ত করা হবে না। তারপর যেটা আছে মোট আমানতের একটি, আচ্ছা সেটা হলো লিকুইড অ্যাসিডের আন্ডারে। তারপর আছে সাপ্তাহিক প্রতিবেদন দাখিল। আচ্ছা, সপ্তাহে মানে একটা সপ্তাহে ওই ব্যাংকটা কি করেছে, কত ধরনের ট্রানজ্যাকশন হয়েছে, ওইগুলো কি দাখিল করতে হয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে। তারপর সততার নিশ্চয়তা প্রদান, যে আসলে সে সৎভাবে কাজগুলো করছে নাকি, এটা নিশ্চয়তা অবশ্যই প্রদান করতে হবে। সে যদি ফ্রড টাইপের বিজনেস করতে আসে, যদি দেখা গেল যে মানুষের থেকে টাকা মেরে খাচ্ছে বা টাকা নিয়ে চলে যাচ্ছে, তো এই ধরনের যদি উদ্দেশ্য সরকার কোনোভাবে ধরতে পারে বা কেন্দ্রীয় ব্যাংক কোনোভাবে ধরতে পারে, তাহলে তাকে কি তালিকাভুক্ত ব্যাংক থেকে সহজে সরিয়ে দেওয়া হবে। তো এই শর্তটা হলো কি, তাকে অবশ্যই সততার নিশ্চয়তা প্রদান করতে হবে। তো সততার নিশ্চয়তা প্রদানের মাধ্যমে কি একটি শর্তাবলী সে মেনে থাকে। আচ্ছা, তো এখন আমরা দেখব অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ। তো আমরা একটু আগে দেখেছিলাম যে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে থাকে কি কেন্দ্রীয় ব্যাংক। তো এখন আমরা আবার দেখছি যে নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেওয়া এবং তালিকাভুক্ত করা। তো কোনো একটা ব্যাংকই আসলো আর ইচ্ছা করে কি একটা দোকান দিল, দোকানে বললো যে এটা আমাদের XYZ ব্যাংক, এটা কি হয়ে গেল? না, এই ব্যাংকটা যদি আমি করতে চাই, ওই দোকানে যদি আমি এই ব্যাংকটা করতে যাই, তাহলে আমার অবশ্যই কী করতে হবে, কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে যে আমি একটা ব্যাংক শুরু করতে যাচ্ছি। তো যখন কেন্দ্রীয় ব্যাংক তাকে কিছু শর্ত দিবে, নির্দেশনা দিবে যে এই নির্দেশনাগুলো আপনি মেনটেন করেন, যদি আপনি মেনটেন করে থাকেন তাহলে আপনাকে কি অবশ্যই ব্যাংক হিসাবে স্বীকৃতি প্রদান করা হবে। ঠিক আছে, তো কোনো একটা ব্যাংক যখন শুরু হবে তাকে অনুমতি দেওয়ার জন্য কি কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। তারপর আন্তঃব্যাংক দেনা পাওনার নিষ্পত্তিতে নিকাশঘর হিসেবে কাজ করা। আচ্ছা, আমরা নিকাশঘর হিসেবে আরও জানতে পারবো। একটু আগে আমরা বলেছিলাম যে একটা ব্যাংকের সাথে যদি আরেকটা ব্যাংকের যদি ট্রানজ্যাকশন হয়, তো দিন শেষে সেটা কি ভালো মতন সুন্দর করার জন্য, একজনের আরেকজনকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কাজটা হয়ে থাকে সেটাকে বলা হয় কি নিকাশঘরের কাজ। তো এটা কি করে থাকে, এটা হলো আন্তঃব্যাংকের সাথে হয়ে থাকে। ঠিক আছে, তারপর যেটা আছে তালিকাভুক্ত ব্যাংকসমূহকে ঋণ দেওয়া। অনেক সময় দেখা যায় যে তালিকাভুক্ত ব্যাংক ঠিকমতো চলতে পারতেছে না, তারা কি তাদের গ্রাহকদের প্রয়োজন মেটাতে পারতেছে না, তখন কি কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে ঋণ প্রদান করা যেন তারা সচ্ছলভাবে ব্যাংকিং কার্যক্রম চালাতে পারে একটা নির্দিষ্ট সুদের হারে। তারপর বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ তদারকি করা। আচ্ছা, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক ব্যাংকের ঋণ তদারকি করা দ্বারা আমরা বুঝি যে আমরা একটু আগেই বলেছিলাম যে আমরা আগেই জেনেছি যে ঋণ তদারকি বলতে কী বোঝায়, যে আমার আসলে ঋণের হারটা কি বেশি চলতেছে এখন নাকি কম চলতেছে, এটা কি আসলে অপটিমাম নাকি না। তো এটা কাজটা করে থাকে কি কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, এখানে একটা লাইন আমরা স্কিপ করেছি, সেটা হলো ব্যাংকসমূহের হিসাবপত্র নিরীক্ষণ করা। তো আসলে কি সে আমাকে ভুল ইনফরমেশন দিয়ে কি আমার থেকে লোন নিচ্ছে নাকি আসলে এটা কি সত্যি। তো এইভাবে কি যতগুলো ট্রানজ্যাকশন রিপোর্ট আছে বা ট্রানজ্যাকশন রেকর্ড আছে, এই রেকর্ডগুলো কি সে নিয়ে থাকে ব্যাংকগুলোর থেকে নেওয়ার মাধ্যমে তারপর কি করে সে এই হিসাবপত্রগুলো নিরীক্ষণ করে আসলে কি সে আমাকে সঠিক তথ্য দিয়েছে কি তথ্য দেয়নি। ঠিক আছে, তারপর যেটা আছে সেটা হলো বিধিবদ্ধ জমা সংগ্রহ ও সংরক্ষণ করা। বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে আমানত সংগ্রহ করে তার একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ
হিসাবে জমা হিসাবে রাখতে হয়। আচ্ছা, তো কি বললাম আমরা যে একটা নির্দিষ্ট কি বিধিবদ্ধ জমা অবশ্যই কি কেন্দ্রীয় ব্যাংকে দিতে হয়। তো এই ছিল আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কিছু আলোচনা। তো এখন আমরা একটু সঠিক উত্তরটা দেখে নিই। এখানে বলা আছে যে তালিকাভুক্ত ব্যাংকসমূহের তত্ত্বাবধান করে কে? তো আমরা জানি সেটা হলো বাংলাদেশ ব্যাংক, অথবা যদি বাংলাদেশ ব্যাংক না দিয়ে আপনাকে বলা থাকতো যে কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, আমি একটু মুছে নিই। যদি আমার অপশন থাকে যে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক লেখা নাই, তাহলে কি উত্তর আমি কি বলবো যে এটা ভুল? না, এটা ভুল না, এটা হবে কি কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন হলো ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? আচ্ছা, সুদের বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং উচ্চ হারে আবার মক্কেলকে তা ঋণ হিসাবে প্রদান করে থাকে। এই ঋণ অর্থ সরবরাহের একটি বিরাট অংশ। আচ্ছা, তো আমরা জেনেছিলাম যে অনেক সময় কি ঋণ প্রদান করে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মক্কেলকে। তো অনেক সময় সরকার এটা বুঝতে পারে যে, বা কেন্দ্রীয় ব্যাংক বুঝতে পারে যে আসলে তার উচ্চ হারে উচ্চ সুদে তারা ঋণ দিচ্ছে। তো সেক্ষেত্রে কি যে আমানত বা মক্কেলগুলো থাকে তাদের জন্য এটাকে অবশ্যই একটি কি বাজে দিক। তো সেই ক্ষেত্রে ঋণের একটা লাগাম ছুটে যায়। তো সেই ক্ষেত্রে ঋণের যে তদারকি, ঋণ নিয়ন্ত্রণ, এটা করে থাকে কি কেন্দ্রীয় ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক কীভাবে করে থাকে? হয়তো বা আপনার সুদের হার বাড়িয়ে অথবা সুদের হার কমিয়ে। তো কিছু আলোচনা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বিভিন্ন নীতি কৌশলের মাধ্যমে দেশের মোট ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করাকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলা হয়। আচ্ছা, কৌশলগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, সেগুলো আমরা নিচে আলোচনা করছি। সেটা হলো পরিমাণগত পদ্ধতি একটি, এবং আরেকটি হলো, এর মধ্যে একটি হলো কি দুইটা যে করা যায় তার মধ্যে একটি হলো পরিমাণগত পদ্ধতি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে একটু পরিমাণগত পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। তো পরিমাণগত পদ্ধতি তারা বুঝাইছে যে আমরা যে বলছিলাম যে ঋণের হার কমিয়ে বা বাড়িয়ে করা যায় সেগুলোকে। তো এখানে যে কি এটাকে সংখ্যাত্মক বা পরিমাণগত পদ্ধতি বলা হয়েছে। যে এখন মার্কেটে চলতেছে 6%, যদি আমি 7% ইন্টারেস্ট রেট করে দিই, যে এটা কি আমি একটা সংখ্যাত্মক চেঞ্জ করলাম না, সেটাকে বলা হয় কি পরিমাণগত। আচ্ছা, পরিমাণগত আন্ডারে তিনটা আছে, সেটা হলো ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, বিধিবদ্ধ জমার হার পরিবর্তন নীতি। আচ্ছা, ব্যাংক হার নীতি বলতে বোঝায় যে জাস্ট রেটটা চেঞ্জ করে দিবে। খোলা বাজার নীতি বলতে বোঝায় যে আমার বর্তমানে যে বাজারে কী পরিমাণ ঋণ চলতেছে বা আমার যে শেয়ারগুলো আছে সেগুলো আমি সরকার কি কিনে নেওয়ার মাধ্যমে কি তাদের একটা ভারসাম্য ওইটা মেনটেন করলো। তারপর এটা হতে পারে যে বিধিবদ্ধ জমার হার পরিবর্তন। তো বিধিবদ্ধ দ্বারা আমরা বুঝেছি যে একটা অ্যামাউন্ট সরকারকে পে করতে হয়, পে করতে হয় না মানে জমা রাখতে হয়, রিজার্ভ হিসেবে জমা রাখতে হয়। তো সেটার কি একটা পরিবর্তন নিতে পারে। তো আমি পরিবর্তন করে দিলাম যে আমার এখন ধরেন 400 কোটি টাকা জমা দেওয়ার কথা, সেখানে আমি বললাম যে থাক 200 কোটি টাকা দাও, তার 200 কোটি টাকা নিজের কাছে রেখে দাও। ঠিক আছে। তো এইভাবে কি কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তো আমরা বুঝতে পারলাম যে এইভাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, আমরা একটু নিকাশ ঘরে চাই যে আসলে নিকাশ ঘরটা কি। তো নিকাশ ঘর কাকে বলে? তো আন্তঃলেনদেন মানে যে লেনদেনগুলো হয় সেগুলো কি সুন্দরভাবে পরিচালনা করার কাজই হলো নিকাশ ঘরের কাজ। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট এলাকার ব্যাংকসমূহের একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান হলো নিকাশ ঘর। আচ্ছা, তো সোজা কথা বলতে বোঝায় যে একটি নির্দিষ্ট এলাকার ব্যাংকসমূহের একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান হলো নিকাশ ঘর। মানে আমার নির্দিষ্ট এরিয়ায় যে আন্তঃলেনদেনগুলো হলো সেগুলো আমি সুস্থভাবে পরিচালনা করতেছি, সেটা হলো কি নিকাশ ঘরের কাজ। আচ্ছা, তো ব্যাংক ব্যবস্থার সূচনা হতেই বিভিন্ন ব্যাংকের মধ্যে সহজে দেনা পাওনা নিষ্পত্তির জন্য কোনো প্রকার বৈজ্ঞানিক পদ্ধতি চালু ছিল না। তো এই জন্য কি আমরা নিকাশ ঘরটা আস্তে আস্তে কি এটার রূপটা বাস্তবায়ন করা হয়। তো মেইনলি যেটা বলা যায় যে 1775 সালে ব্যাপকভাবে নিকাশ ঘরের সুবিধার জন্য লন্ডন নিকাশ ঘর স্থাপিত হয়। কত সালে? 1775 সালে। যদিও এর আগে কিছু নিকাশ ঘর ছিল কিন্তু ওইভাবে প্রচলিত ছিল না।
আচ্ছা, তারপর নিকাশ ঘরের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কী কী একটু দেখে নিই। নির্ধারিত ঘর, নিকাশ ঘর একটি নির্দিষ্ট স্থানে একটি ঘর বা কক্ষে অবস্থিত হয়, যেটা নির্দিষ্ট স্থানে থাকতে হবে, সেটাকে বলা হয় কি নির্ধারিত ঘর। তারপর নির্দিষ্ট নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে। তারপর কেন্দ্রীয় ব্যাংকের প্রভাব, নিকাশ ঘরের উপর কেন্দ্রীয় ব্যাংকের পুরোপুরি প্রভাব থাকে, এর জন্য নিয়মকানুন নির্ধারণ হতে আরম্ভ করে পরিচালনা ব্যবস্থাপনার সম্পূর্ণ কাজই কি কেন্দ্রীয় ব্যাংকের সম্পাদন করে থাকে। তো আমরা একটু আগেই জেনেছি যে নিকাশ ঘর হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। তো এটা কি অবশ্যই কি কেন্দ্রীয় ব্যাংকের প্রভাব এটাতে আছে। তারপর স্বায়ত্তশাসন, নিকাশ ঘর স্বায়ত্তশাসন বিশিষ্ট সংগঠন, ব্যাংকসমূহের সদস্য হয়, দেনা পাওনার নিষ্পত্তি। আচ্ছা, মেইনলি নিকাশ ঘরটা কিন্তু তৈরি হয় দেনা পাওনার নিষ্পত্তির জন্য, যে আমি একটা ব্যাংক থেকে টাকা নিলাম আর একটা ব্যাংকে যে আমি চেক দিয়ে বের করলাম, বা রূপালী ব্যাংক বা সোনালী ব্যাংকের মধ্যে যে একটা আন্তঃলেনদেন হয়, এগুলো একজন আরেকজনের কাছে দেনা পাওনা, মানে একজন দেনাদার আরেকজন হলো পাওনাদার। তো তাদের মধ্যে যে আন্তঃলেনদেনগুলো, এগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করার হলো নিকাশ ঘরের কাজ। তো এটা কি দেনা পাওনার নিষ্পত্তি ইজিলি কি নিকাশ ঘরের মাধ্যমে হচ্ছে, না হলে অনেক ধরনের প্যাচ লেগে যেত। তো এই প্যাচটা যেন না লাগে, এটা যেন সুষ্ঠুভাবে সম্পাদন হয়, তাই আমরা কি নিকাশ ঘরের কাজটা দেখে থাকি এবং এটা থেকে সুবিধা গ্রহণ করে থাকি। আচ্ছা, তো এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, সেটা হলো ঐশী তার প্রাপ্ত বৃত্তি টাকা চেক বা জনতা ব্যাংকের থেকে চেকে পেয়ে প্রাইম ব্যাংকে তার সঞ্চয় হিসাবে জমা দেওয়ার পরদিন সে টাকাটা কি টাকা তুলতে গেলে ব্যাংক কর্মকর্তা ঐশীকে পরদিন আসতে বলে, কারণ এভাবে বিভিন্ন ব্যাংকের চেকের টাকা পেতে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে তার সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকের হিসাবে তথ্য জমা হয়। আচ্ছা, এখানে কি আমরা দুইটা ব্যাংকের সমন্বয় দেখতে পাচ্ছি না? তো আমরা একটু আগে যে নিকাশ ঘর পড়লাম, এটা কিন্তু সেটার সাথে রিলেটেড। তো আমি তোমাদের বলছি যে এই প্রশ্নটা তোমরা একটু পুরোটা পড়বা, তারপর সেটা উত্তর দিবা। আমি অলরেডি তোমাদের অ্যান্সারের হিন্টটা দিয়ে দিয়েছি, আশা করি তোমরা এটা খুব সহজে উত্তরটা দিতে পারবে। তো ধন্যবাদ তোমাদের মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ।